প্রিয় ছাত্রছাত্রীরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে, আমি একবার আগের ভিডিওতে আমরা যা যা আলোচনা করেছিলাম আমি একবার রিভিশন করিয়ে দিচ্ছি। আগের ভিডিওতে আমরা একটা নতুন রাশির ব্যাপারে পড়েছিলাম, যদিও এই রাশিটা তোমরা নবম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে রাশিটার ব্যাপারে তোমরা জেনেছিলে। রাশিটার নাম কি? চাপ। চাপ অর্থাৎ লম্ব হবে কোনো তলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে ভাজিত ওই তলটির ক্ষেত্রফল। হ্যাঁ না? বিজ্ঞান বইগুলোতে দেখবে লেখা থাকে যে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হয় তা হলো ওই অঞ্চলে চাপ। কি করে আসে একবার দেখে নাও এখান থেকে। যে চাপ, যেটাকে আমরা প্রেসার বলি, অর্থাৎ সংক্ষেপে পি দ্বারা প্রকাশ করছি। পি সমানই হচ্ছে এফ পারপেন্ডিকুলার ভাজিত এ। এর অর্থ কি? এফ পারপেন্ডিকুলার মানে কোনো তলের ওপর লম্ব হবে 90 ডিগ্রি কোণে যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে এফ পারপেন্ডিকুলার। আর যে তলটার উপর বলটা প্রযুক্ত হচ্ছে সেই তলের ক্ষেত্রফলটা হচ্ছে। তাহলে কিভাবে চাপকে সংজ্ঞায়িত করা হয়? বলা হয় যে কোনো একটা তল, যে তলটির ক্ষেত্রফল হচ্ছে এক মানে ক্ষেত্রফল যদি এ সমান এক, ধরো আমি এসআই এককে ক্ষেত্রফলটা মাপছি। ক্ষেত্রফল মাপা এসআই একক কি? ক্ষেত্রফল মাপা এসআই একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে আমি বললাম এ অর্থাৎ একক ক্ষেত্রফল অর্থাৎ 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর লম্ব হবে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর লম্ব হবে যে পরিমাণ বল প্রযুক্ত হলো। ধরো আমি ধরে নিচ্ছি যে লম্ব হবে প্রযুক্ত বল অর্থাৎ এফ পারপেন্ডিকুলার, এর মান হচ্ছে 50 নিউটন। হ্যাঁ, এমন ধরে নিলাম যে একক ক্ষেত্রফলের ওপর অর্থাৎ এ সমান 1 মিটার স্কোয়ার, এই ক্ষেত্রফলের ওপর লম্ব হবে 50 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে চাপ পি সমান কত? এফ পারপেন্ডিকুলারের মান হচ্ছে 50 নিউটন ভাজিত ক্ষেত্রফলের মান হচ্ছে 1 মিটার স্কোয়ার। তাহলে 50 ভাজিত 1 মানে কত? 50। আর নিউটন ভাজিত মিটার স্কোয়ার, নিউটন ভাজিত মিটার স্কোয়ার, এটাকে বলি পাস্কাল। হ্যাঁ না? অর্থাৎ একক ক্ষেত্রফলের ওপর যদি 50 নিউটন বল কাজ করে লম্ব হবে, তাহলে আমরা বলতে পারি ওই অঞ্চলে চাপ হচ্ছে 50 পাস্কাল। এটাই বইয়ে লেখা থাকে যে একক ক্ষেত্রফলের ওপর লম্ব হবে যে পরিমাণ বল প্রযুক্ত হয় সেটা যদি 50 নিউটন হয় তাহলে চাপ কত? 50 পাস্কাল। লম্ব হবে যে পরিমাণ বল প্রযুক্ত হয় সেটাই হচ্ছে ওই অঞ্চলে চাপ। আশা করি তোমরা সংজ্ঞাটার মানে বুঝতে পারলে। এইবারে আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় হচ্ছে তরল এবং বাতাসের চাপ। প্রথমে আজকে আমরা তরলের চাপ নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। দেখো, এইখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, হ্যাঁ না? এই ছবিতে আমি বোঝানোর চেষ্টা করছি যে একটা পাত্রে, একটা বেকারে কিছুটা তরল রাখা আছে। কি তরল হতে পারে? যে কোনো তরল হতে পারে। সেটা জল হতে পারে, সেটা কেরোসিন হতে পারে, সেটা অ্যালকোহল হতে পারে, যা কিছু হতে পারে। তরল হলে হচ্ছে পারদও হতে পারে। ঠিক আছে? এইবারে এই তরলটা এর নিচের অংশে অর্থাৎ পাত্রের তলায় কিছুটা চাপ প্রয়োগ করবে। যদিও তরলের সমস্ত অংশে কিছু না কিছু চাপ কাজ করে, কিন্তু আমি প্রথমে পাত্রের তলায় তরলটা কতটা চাপ প্রয়োগ করছে সেটা বার করার ব্যাপারে আগ্রহী। চলো শুরু করা যাক। এটাও বোঝা যাক যে তরল কেন চাপ প্রয়োগ করে। দেখো, এইখানে পাত্রের মধ্যে যে তরলটা নিয়েছি, এই তরলের কিছু না কিছু ভর তো আছে। আমি বললাম এই তরলের ভর, পাত্রের মধ্যে যে তরলটি আছে সেই তরলের ভরকে ইংলিশে মাস বলে। তো চলো এটাকে এম দ্বারা প্রকাশ করা যাক। তরলের ভর কত? এম। আচ্ছা, এইবারে আমি তরলটাকে আমাদের এখানে কোথাও রেখেছি, পৃথিবীর উপর রেখেছি, মানে ভূমির উপর রেখেছি। তাহলে পৃথিবীর আশেপাশে যে কোনো বস্তুকে পৃথিবী তো নিজের দিকে আকর্ষণ করে, হ্যাঁ না? নিজের দিকে মানে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। আর যদি আমরা মাটির ওপর দাঁড়িয়ে করে বোঝার চেষ্টা করি যে আকর্ষণ বলটা কোন দিকে কাজ করছে, তাহলে মাটির সঙ্গে লম্বভাবে নিচের দিকে কাজ করছে। তাহলে এই যে তরলটা আছে, যে তরলটাকে আমি অনুভূমিক তলের উপর রেখেছি, এই তরলটাকেও পৃথিবী নিচের দিকে আকর্ষণ করছে, তাই না? আর এই আকর্ষণ বলটাকে কি বলা হয়? এই আকর্ষণ বলটাকে বলা হয় অভিকর্ষ বল। অভিকর্ষ বল বার করার জন্য যে ফর্মুলা সেটা তোমরা আশা করি জানো, যে অভিকর্ষ বল সমান কী হয়? পৃথিবী কোনো বস্তুকে যে পরিমাণ বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে টানে, যেটাকে অভিকর্ষ বল বলে, এটা বার করার ফর্মুলা কি না, যে বস্তুকে পৃথিবী টানছে সেই বস্তুর
ভর গণিত ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ, ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। বস্তুর ভরকে আমরা এখানে এম দ্বারা প্রকাশ করছি, অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। তাহলে পৃথিবী কোনো বস্তুকে কতটা বল দিয়ে টানছে না এম ইন্টু জি। সাধারণত আমরা জি এর মানটা সাধারণত ভূপৃষ্ঠে আমাদের জি এর মানটা হয় প্রায় 9.8 এত মিটার ভাজিত সেকেন্ড স্কোয়ার। এটাকে তোমরা 10ও ধরে নিতে পারো, ঠিক আছে, ক্যালকুলেশনের সুবিধার্থে এটাকে তোমরা 10 ধরে নিতে পারো। আচ্ছা, তাহলে এই পরিমাণ বল দিয়ে পৃথিবী জলটাকে নিচের দিকে টানছে, কারণ জলের ভরও আমাদের এম, হ্যাঁ না? ব্যাস এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যখনই এই সূত্রটা বসাবে তখনই এম এম অর্থাৎ বস্তুর ভর এটাকে যেন কেজিতে মাপা হয়। কারণ দেখো জি এর একক বসিয়েছি জি এর এককটা হচ্ছে মিটার ভাজিত সেকেন্ড স্কোয়ার, এসআই একক, তাহলে এম এর এককটাও কেজিতে বসাতে হবে, ঠিক আছে। আর এম এর এককটা যদি কেজিতে বসায়, জি এর এককটা যদি মিটার ভাজিত সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে অভিকর্ষ বলেরও এসআই একক পাওয়া যাবে অর্থাৎ নিউটন পাওয়া যাবে। আশা করি এতটা পর্যন্ত ক্লিয়ার। এইবারে লক্ষ্য করো, যদি জলটাকে পৃথিবী আকর্ষণ করে, হ্যাঁ না, তাহলে জলটা কি করবে? জলটা পৃথিবী আর জলের মাঝখানে এই যে বিকারের নিচের তলাটি আছে, তাহলে যখনই পৃথিবী জলটাকে নিচের দিয়ে টানবে তখন এই জলটি কী করবে? নিচে ধাক্কা মারবে, হ্যাঁ না? এমনি নয় যে জলটা যে ধাক্কা মারছে, মানে সে কী বলবো, ধাক্কা দেওয়ার মতো নয়, আমরা বুঝতে পারবো না উপর থেকে, কিন্তু পৃথিবী যখনই টানবে তখন এই জলটি এই নিচের তলার উপর একটা বল প্রয়োগ করবে, হ্যাঁ কি না? হয় না? যে তুমি যদি কোনো জিনিসকে ধরে আছো না, হাতে এরকম ধরে আছো কোনো জিনিসকে, তাহলে তোমার ওই জিনিসটাকে ভারী মনে হয়। কেন ভারী মনে হয়? কারণ পৃথিবী ওই জিনিসটাকে টানছে, আর পৃথিবী যখনই ওই জিনিসটাকে টানছে তখনই ওই জিনিসটা তোমার হাতের উপর আছে, তাহলে ওই জিনিসটা তোমার হাতটাকে ঠেলবে, তাহলে তোমার ওই জিনিসটাকে ধরে রাখতে গেলে তোমাকে হাত দিয়ে উপর দিকে বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ ভারী মনে হবে। সেম কাজটা এখানে হচ্ছে, এই জলটাকে পৃথিবী টানছে, তাহলে জলটা কী করছে? এই বিকারের তলাটিকে ঠেলছে সমান পরিমাণে বল দিয়ে, যতটা বল দিয়ে পৃথিবী টানছে অর্থাৎ এম ইন্টু জি। আর পৃথিবী মেঝের সঙ্গে লম্বভাবে বল প্রয়োগ করছে, তাহলে এই যে এই বলটা অর্থাৎ এম ইন্টু জি, এটাও আমাদের এই যে মেঝের বিকারের যে তলাটা আছে, তলার উপর লম্বভাবে কাজ করছে, এই তলাটির উপর লম্বভাবে বলটা কাজ করছে, ঠিক আছে। তাহলে যদি এই ক্ষেত্রে আমরা জানতে চাই যে বিকারের জলটি তলার উপর কতটা চাপ প্রয়োগ করবে, কি করতে হবে? চাপের ফর্মুলা আমরা একটু আগে জানলাম, যে চাপ অর্থাৎ প্রেসার পি সমানই হচ্ছে এফ পারপেন্ডিকুলার ভাজিত এ। তাহলে এখানে কতটা লম্বভাবে কতটা বল প্রয়োগ করা হচ্ছে? লম্বভাবে প্রযুক্ত বল হচ্ছে এম ইন্টু জি ভাজিত এই তলার ক্ষেত্রফল। আর ধরে নাও আমি বলছি এই তলার ক্ষেত্রফলটা হচ্ছে এ, তাহলে এম ইন্টু জি ভাজিত এ, এটা হচ্ছে চাপের মান। এই পরিমাণ চাপ তরল প্রয়োগ করছে পাত্রটির তলায়। কিন্তু যদি তোমরা এটি ভাবো যে তরলটি শুধুমাত্র পাত্রের তলায় বল প্রয়োগ করে, এটা একদম ভুল। তরল সমস্ত অংশে বল প্রয়োগ করে, হ্যাঁ না? আমি কি করছি বোঝানোর জন্য, আমি এই জল ভর্তি বিকারের একদম মাঝখানে এটাকে তল কল্পনা করছি, এখানে মাঝখানে একটা তল কল্পনা করলাম। এই তলটি এই পুরো বিকারের মধ্যে থাকা জলটিকে দুটি ভাগে ভাগ করছে, একটা উপরের অংশ, একটা নিচের অংশ। এবারে তোমরা বোঝো না যে ধরো এই যে উপরের অংশটা না, যদি শুধুমাত্র উপরের অংশটার কথা বলি, তাহলে উপরের অংশটাকেও পৃথিবী কিছুটা বল দিয়ে আকর্ষণ করছে। তাহলে উপরের অংশটাকে যখন পৃথিবী কিছুটা বল দিয়ে টানবে, তখন উপরের অংশটা, এই তলের উপরের অংশের যে জলটা আছে সেটা এইখানে একটা বল প্রয়োগ করবে, তাহলে এইখানে তো চাপ পাওয়া যাবে না। উপরের অংশটি এই তলটির উপর একটা চাপ প্রয়োগ করবে। আবার যদি উপরের অংশটি নিচের অংশটিকে ঠেলে, নিচের অংশের উপর বল প্রয়োগ করে, তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে বলতে পারি যে নিচের অংশটিও উপরের অংশের উপর সমান পরিমাণে বল প্রয়োগ করবে। ঠিক কি ভুল? অর্থাৎ নিচের অংশটা এখানে চাপ সৃষ্টি করবে, হ্যাঁ কি না? তাহলে তরলের সমস্ত অংশে চাপ কাজ করে, এমন নয় শুধুমাত্র তলাতে কাজ করে, প্রত্যেকটা অংশে চাপ কাজ করে, এবং প্রত্যেকটা অংশে চাপের মানও আলাদা হয়। এবং এই সংক্রান্ত কিছু এক্সপেরিমেন্টস আমরা ক্লাস 8-এ করেছিলাম, হ্যাঁ না? ক্লাস 8 আমাদের স্কুলে করানো হয়।
কিন্তু যদি তুমি সেই সময় স্কুল বন্ধ করেছিলে কোনো কারণে বা ক্লাস যেতে পারো নি, তাহলে এমন নয় এটা খুব অসাধারণ কিছু এক্সপেরিমেন্ট, এগুলো আমরা নিজেদের বাড়িতেও করতে পারি। কীরকম চলো দেখা যাক। এখানে লক্ষ্য করো, আমি ধরো আরও একটা একটা জগের মধ্যে, হ্যাঁ না, একটা মগের মধ্যে কিছুটা জল নিয়েছি, ঠিক আছে, একটা প্লাস্টিকের মগে কিছুটা জল নিয়েছি। এইবারে তোমরা এই এক্সপেরিমেন্টগুলো নিজেও করতে পারো বাড়িতে। যে তুমি ভেবে দেখো, যদি তোমরা নিজেরও করে থাকো, যে ভেবে দেখো এই পুরো জগের গায়ে আমি যদি কতগুলো ছিদ্র করি এবং সেই ছিদ্রগুলো আমি আলাদা উচ্চতে করি। সাপোজ এখানে একটা ছিদ্র করা হলো, এখানে ছিদ্র করা হলো, এখানে একটা ছিদ্র করা হলো, এখানে ছিদ্র করা হলো। তাহলে আশা করি তোমরা এই ধরনের এক্সপেরিমেন্ট বাড়িতে করেছো, হ্যাঁ না, জানার জন্য। আর যদি না করে থাকো তাহলে আমি অবশ্যই বলবো যে ভিডিওটা এক্ষুনি পজ করো আর দিয়ে করে দেখো, হ্যাঁ না। ছোটো ছোটো যদি ছিদ্র করা হয় তাহলে তুমি দেখবে এখান দিয়ে জল বেরিয়ে আসবে, স্বাভাবিক ব্যাপার। কেন জল বেরিয়ে আসবে? কারণ এই যে পাত্রের ভেতরে যে জলটা আছে, এই পাত্রের ভেতরের জলটি এই পাত্রের গায়ে চাপ প্রয়োগ করছে, ঠেলছে। তরল শুধুমাত্র ওপরে নিচে বল প্রয়োগ করে না, পাশাপাশিও চাপ প্রয়োগ করে, পাশাপাশিও বল প্রয়োগ করে। তাহলে এখানে পাত্রের ভেতরের জলটি এই পাত্রের গায়ে বল প্রয়োগ করে, অর্থাৎ চাপ প্রয়োগ করে। ফলে যখনই এখানে ছিদ্র করা থাকবে ওই চাপে এই সামনের অংশের তরলটি বেরিয়ে আসবে, হ্যাঁ না। ঠিক তেমনি এখানেও বল প্রয়োগ করবে, আর এখানেও বল প্রয়োগ করবে বা চাপ প্রয়োগ করবে। আচ্ছা, এবার সমস্ত জায়গা থেকে তরল বেরিয়ে আসবে, কিন্তু লক্ষ্য করবে তুমি পুরো জগের যত তলায় ছিদ্র করবে এখান থেকে যে জলটা বেরোবে সেই জলটার বেগ অত্যন্ত বেশি হবে, হ্যাঁ না। এই জলটার বেগ অত্যন্ত বেশি হয়। যদি ছিদ্রটা একটু উপরে থাকে তো এখান দিয়ে যে জলটা বেরোবে সেই জলের বেগ তুলনামূলক কম হয়। নিচের জলটি যত দূরে গিয়ে পড়ছে, উপরের জল মানে নিচের জলটি যত জোরে নির্গত হবে, উপরের এই মাঝের অংশের জলটি অত জোরে নির্গত হবে না। আর একদম উপরের অংশে তরলটি খুব আস্তে আস্তে বেরোবে, খুব আস্তে আস্তে স্লোলি নির্গত হবে। যত তুমি তরলের গভীরে যাবে দেখা যাবে তরল নির্গমনের হারটা, অর্থাৎ যে জোরে তরলটা বেরোচ্ছে নির্গমন বেগ এটা অনেক বেশি হয়। তার কারণ হচ্ছে যত গভীরে আমরা যাব তরলের চাপও তত বেশি হয়। আর তলে উচ্চতা থেকে আমরা এই যে এটা তলে উপরে তল, এখান থেকে যদি কম গভীরে থাকো তাহলে চাপটা কম, এই জন্য নির্গমন বেগটা কম, তরলটি আস্তে আস্তে বেরোবে। যদি আরও একটু নিচে যায় আরও একটু বেশি জোরে বেরোবে, যদি আরও নিচে যাও আরও একটু বেশি জোরে বেরোবে। এই ঘটনাগুলো এটা প্রমাণ করে যে তরলের চাপ তরলের গভীরতার সঙ্গে পরিবর্তন হয়। যত আমরা গভীরে যাব চাপ তত বেশি হয়, ঠিক আছে। আচ্ছা, কিন্তু যদি তুমি একটা কাজ করো, এই যে এইখানে তলে উপরতল থেকে যতটা নিচে ছিদ্র করেছো, যদি সেম উচ্চতা অর্থাৎ সেম গভীরতায় যদি এইদিকে আমি আরেকটা ছিদ্র করি, হ্যাঁ না, তোমাকে একদম প্রিসাইসলি করতে হবে, একদম নিখুঁতভাবে করতে হবে। এইখানে দেখতে পাবে তলটি কিন্তু প্রায় সেই সমবেগে নির্গত হচ্ছে যে বেগে এখান দিয়ে নির্গত হচ্ছিল। এই অংশে তরলের বেগ আর এই অংশে তরলের বেগ সমান হবে, হ্যাঁ না। তাহলে এখান থেকে আমরা এটাও আইডিয়া করতে পারি যে তরল সব দিকে, যদি তরলটাই উপরিতল থেকে আমি একই গভীরতায় থাকি, একই গভীরতায় যে পয়েন্টে থাকো না কেন, যে বিন্দুতে থাকো না কেন, সেটা এই বিন্দুই হোক বা এই বিন্দুই হোক, যদি গভীরতা একই হয় তাহলে চাপটি একই হবে। এখান থেকে আমাদের তরলের চাপ সংক্রান্ত দ্বিতীয় বিষয় জানা যায়, বা তরলের চাপ সংক্রান্ত দ্বিতীয় গুণের ব্যাপারে জানা যায়। আমি একবার এখানে লিখে দিচ্ছি। এক তো তরলের চাপ সংক্রান্ত প্রথম বৈশিষ্ট্য যে তরলের চাপ গভীরতার সঙ্গে পরিবর্তিত হয়। তুমি যত গভীরে যাবে চাপ তত বাড়বে, গভীরতা বাড়লে তরলের চাপ বাড়ে, অর্থাৎ তরল বেশি চাপ দেয়, হ্যাঁ না। তোমরা হয়তো গল্প শুনেছো ভূগোলে যে মারিয়ানা খাদের তলায় চাপ, জলের চাপ এত বেশি হয়, মারিয়ানা খাদ মানে প্রশান্ত মহাসাগরের সব থেকে গভীরতম খাদের কথা বলছি, সেখানে তলের চাপ এত বেশি হয় নাকি সেখানে যদি আমরা কোনো মানুষ চলে যায়, হ্যাঁ না, তাহলে তার ওই চাপে মানুষের হাড়, হ্যাঁ না, যেটা এত মজবুত একটা অংশ শরীরের, সেই হাড় পর্যন্ত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এত চাপে। কারণ মারিয়ানা খাদের গভীরতা অনেক বেশি, যে এই জন্য এমনটা হয়।
দু নম্বর বিষয় হচ্ছে যদি গভীরতা একই থাকে, হ্যাঁ না, যেমন সাপোজ এইখানে একটা বিন্দু আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমি এই পয়েন্ট বলছি, আর ঠিক সেম গভীরতায় তলে উপরতল থেকে সেম গভীরতায় একটা পয়েন্ট আছে বি পয়েন্ট, এই পয়েন্টে তলের চাপ যত হবে এই পয়েন্টে তলের চাপ তত হবে। সমান গভীরতায় থাকা প্রত্যেকটি বিন্দুতে তরলের চাপ সমান হয়। তাহলে এটা আমি বলতে পারি যে সমান গভীরতায় বা সমান উচ্চতায় বা সমান উচ্চতায় থাকা প্রতিটি বিন্দুতে তরলের চাপ সমান হয়। এটাকেই তোমরা তরলের সমোচ্চশীলতা নীতি বলো, বা এটাকে আমরা তরলের সমোচ্চশীলতা নীতি বলে জানি, সমোচ্চশীলতা নীতি বলে আমরা জানি। আচ্ছা, এখানে আমি আরও একটা পয়েন্ট বলে রাখি তরলের চাপ সংক্রান্ত, যে যদি তরলের মধ্যে তুমি যে কোনো একটা পয়েন্টের কথা বলো, হ্যাঁ না, সাপোজ যে কোনো একটা পয়েন্ট, এখানে একটা তলের মধ্যে যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি আমি, এই পয়েন্টটাকে আমি পি পয়েন্ট বলছি, যে কোনো একটা বিন্দু বলছি, এই পি বিন্দুতে তরলের সমস্ত দিকে চাপ সমান হয়, মানে পি বিন্দুতে তরলের উপরের অংশ নিচের দিকে যে পরিমাণ চাপ প্রয়োগ করে, নিচের অংশ উপরের দিকে সেই সমান পরিমাণ চাপ প্রয়োগ করে। একইভাবে বাম দিকের অংশটা ডান দিকের উপর যে পরিমাণ চাপ প্রয়োগ করে, ডান দিকের অংশটা বাম দিকের উপরও ঠিক সমান পরিমাণ চাপ করবে। তরলের চাপ কোনো নির্দিষ্ট বিন্দুতে সব দিকে সমানভাবে কাজ করে, হ্যাঁ না, এই জন্য চাপকে বলা হয় একটা আইসোট্রপিক প্রপার্টি, যে কোনো একটা বৈশিষ্ট্য বা কোনো একটা ধর্ম যদি সব দিকে সমানভাবে কাজ করে বা ওর মানটা সব দিকে সমান হয়, তাহলে সেই বৈশিষ্ট্যকে, সেই ধর্মকে বলা হয় আইসোট্রপিক প্রপার্টি। তাহলে এটাও আমি লিখে রাখছি এখানে, এটাও আমি নোট করে দিচ্ছি যে তরলের ভেতরে কোনো বিন্দুতে চাপ সব দিকে সমানভাবে কাজ করে, এই জন্য চাপকে বা প্রেসারকে আইসোট্রপিক প্রপার্টি বলে, তরলের চাপকে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, এতটা পর্যন্ত ভিডিওটা ক্লিয়ার। এর পরের ভিডিওতে তরলের চাপ সংক্রান্ত আমরা একটা ডেরিভেশন করব, আমরা একটা ক্যালকুলেশন করব, যেখানে আমরা তরলের বিভিন্ন উচ্চতায় নেওয়া দুটি বিন্দুর মধ্যে চাপের পার্থক্য ক্যালকুলেট করব। দেখতে পাচ্ছি বিভিন্ন উচ্চতায় তরলের চাপ বিভিন্ন, যত গভীরে যাওয়া যাবে চাপ তত বাড়বে। তাহলে চাপের পার্থক্য কত? যদি আমি বলি যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, তাহলে ওই দুটো পয়েন্টের মধ্যে চাপের পার্থক্য কত, নিচে গেলে চাপ কী পরিমাণ বাড়বে? বিজ্ঞানে তো শুধুমাত্র গুণগত আলোচনা করা হয় না, যে আমরা শুধুমাত্র এই সিদ্ধান্তে পৌঁছে গেছি যে তলের বিভিন্ন গভীরতায় চাপ বিভিন্ন হয়, ব্যাস কাজ হয়ে গেছে। না, আমাদেরকে বিভিন্ন গভীরতায় চাপ কত হয়, কী পরিমাণ পরিবর্তন হয়, সেটাও পরিমাপ করতে হবে। তাহলে সেইটা আগামী ভিডিওতে আলোচনা করব।